লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মেম্বার তারা মানে জেলা পর্যায়ে কিছু কিছু সাংবাদিকদেরকে ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন, কিন্তু প্রণোদনা থেকে যে সাংবাদিকদের সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা উচিত ছিল, সাংবাদিকরা কিন্তু এই 2 মাসে কিছুই পায়নি। এবং কোনো পিপি সরবরাহ করা হয়নি, কোনো মাস্ক সরবরাহ করা হয়নি। আসলে সাংবাদিকরা বঞ্চিত হচ্ছে, যেটা আমরা কামনা করি না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আবার আপনাদের কাছে ফিরে আসব, শান্তা ফারজানার কথা আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে আমাদের প্রিয় মানুষ, তথ্য যোদ্ধা, ক্রাইম নিউজের রাজশাহী ব্যুরো প্রধান খন্দকার মোহাম্মদ আখতারুজ্জামান। আপনাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য এই প্রসঙ্গে, আপনার এলাকার সমস্যা, আপনাদের সাংবাদিকদের যে কি কি সমস্যা সেই বিষয় নিয়ে। ধন্যবাদ মোমিন মেহেদী ভাই, সবাইকে আমার ক্রাইম নিউজের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে মানে বলার অবকাশ রাখে না যে করোনা কতটা ভয়ঙ্কর আর এর কতটা ভয়াবহ রূপ আমরা বরাবর মিডিয়ার মাধ্যমে ইটালি, নিউ ইয়র্ক, জার্মানের তথ্য দেখেছি আমরা, কিভাবে মৃত্যুর মিছিল। তারপরেও আমাদের সরকারের যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, হয়তো সরকার সেভাবে নিতে পারেনি, যে কোনো কারণে পারেনি। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা সাংবাদিকরা, তারপরে সাধারণ জনগণ, তাতে মৃত্যুর মিছিল যে আমরা ওর চাইতে ইটালি বা নিউ ইয়র্কের চাইতে ভয়াবহ রূপ ধারণ করবে না, এর গ্যারান্টি দিতে পারবে না কেউ। কারণ যখন থেকে এই করোনা ভাইরাসটা আক্রান্ত সংখ্যা বাড়তি হওয়া শুরু হলো, তখন থেকে আমরা দেখলাম যে হঠাৎ আপনার গার্মেন্ট শিল্পগুলা খুলে দেওয়া হলো, আর মানুষের জীবিকা নির্বাহ করার জন্য মানুষ সেখানে যাওয়ার জন্য আপনার ট্রাকে, বাসে, আপনার ড্রামের মধ্যে, তারপরে লরির মধ্যে, তারপরে লাশ বহন করা গাড়ির মধ্যেও মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য তারা সেভাবে রওনা হয়েছে। গণপরিবহনের ব্যবস্থা না করে সরকার এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? তারপরে আমি মনে করি যে এখন যে বর্তমানে যে মানে শপিং মল গুলো খোলার সিদ্ধান্ত সরকার নিয়েছে, সরকার খুলছে, এখন শপিং মল গুলো খোলার কারণে যে লকডাউনটা ছিল, মানে বর্তমানে আমাদের রাজশাহী পরিস্থিতি বা বাংলাদেশে আমরা টিভিতে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, বিভিন্ন সরকার বলছে 2 কিলোর মধ্যে যাদের বাড়িঘর আছে তারা সেই শপিং মল গুলো ব্যবহার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজশাহীতে তানোর, চারঘাট, বাঘা, পুঠিয়া, দুর্গাপুর, যেগুলো ডিস্টেন্স রাজশাহী থেকে 30-40 কিলোমিটার, সেখান থেকে লোকজন আসছে মার্কেটিং করার জন্য। এটা তো কোনোভাবেই বন্ধ করা সম্ভব না যদি শপিং মল খোলা থাকে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা যারা মিডিয়া কর্মী আছি, আমাদের মিডিয়া কর্মীর জন্য সরকার থেকে এই পর্যন্ত কোনো কিছুই বরাদ্দ হয়নি, মানে মুখের সহানুভূতিটাও করা হয়নি। একটা মুখের মাস্ক বলেন, হ্যান্ড স্যানিটাইজার বলেন, বা আপনার পিপি বলেন, এটা তো অনেক দূরে। মানে সহযোগিতা করার জন্য যে একটা দুঃখ প্রকাশ, সেটাও কিন্তু সরকার এখন পর্যন্ত করেনি। এই জন্য আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, তারা নিজ দায়িত্বে কাজ করছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করবেন। সেই সঙ্গে আমি বলবো যে এই লকডাউনটাকে মানে মৃত্যু মিছিলটাকে ঠেকাতে হলে, বাধাগ্রস্ত করতে হলে সবকিছু বন্ধ করতে হবে। আমাদের বাসায় থাকার চাইতে আমার তো মানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বাসায় যদি আমি থাকি সেটা আমার জন্য সেফ। আমি বাইরে বের হয়ে কবরে থাকার তো কোনো, মৃত্যু মিছিলের সঙ্গে যোগ হওয়ার তো কোনো যুক্তি দেখি না আমি। এবং এটা সবাইকেই বুঝতে হবে, সমাজে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত শিক্ষিত যারা আছেন তারাও দেখতে পাচ্ছে আমরা বাইরে যাচ্ছেন। এটা কোনোভাবে কাম্য না। কারণ একটা ঈদে একটা নতুন পোশাক না হলে কিন্তু ঈদটা হবে, কিন্তু যখন আমরা মৃত্যুর মিছিলের সঙ্গে সবাই যোগ দেওয়া শুরু করব, তখন কিন্তু এই মৃত্যুর মিছিল ঠেকানো খুবই অসম্ভব হয়ে পড়বে। আমাদের এখনই যেভাবে ডাক্তারদের শর্টেজ আছে, নার্সের শর্টেজ,
এবং আপনার টেস্টে, যে রাজশাহীতে টেস্ট হচ্ছে, টেস্টেরও অনেক শর্টেজ আছে। বা আমরা দেখেছি যে ল্যাব কর্মী যারা টেস্ট করছে তারাও আক্রান্ত হচ্ছে। তাহলে অবশ্যই কোথাও ল্যাকিং আছে। এই জিনিসগুলো আমরা তো এখন পর্যন্ত ওভারকাম করতে পারিনি। সেই কারণে আমি মনে করি যে মানে আমাদের সবাইকে সচেতন হয়ে এই জিনিসটা আমাদের সাধারণ মানুষের যতক্ষণ পর্যন্ত মানুষ সদস্যত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটাকে রোধ করতে পারবো না। ধন্যবাদ ভাইয়া। জি ধন্যবাদ খন্দকার মোহাম্মদ আখতারুজ্জামান, আমাদের প্রিয় তথ্য যোদ্ধা। আমরা সাকিব ভাই, আপনি সাথে আছেন, কৃতজ্ঞতা জানাই। আর যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এটি জাস্ট একটা পরীক্ষামূলক সম্প্রচার প্রাইম নিউজের পক্ষ থেকে। যান্ত্রিক ত্রুটি রয়েছে, ডিজিটাল বাংলাদেশের, তথাকথিত ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সমস্যা আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে, ফেস করতে হচ্ছে। তবু আমরা প্রাইম নিউজের পক্ষ থেকে আজকের এই আড্ডাটি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আগামী আরো 12 মিনিট। এখন পর্যন্ত আমাদের যে নির্ধারিত সময় ছিল সেটি আমরা অতিক্রম করিনি, অতএব এর মধ্যে আমরা এই লাইব্রেরিটি শেষ করব। একটা লাইভ এই যে সুযোগটি তৈরি হয়েছে, এটি আমি মনে করি যে বিশ্বায়নের কারণে হয়েছে। এটি নট বাংলাদেশের কারণে এটি কোনো সুযোগ। এটি সফটওয়্যারটি যিনি তৈরি করেছেন তিনিও আমেরিকান, আমরা যে ইন্টারনেটটি ব্যবহার করি সেটিও আমেরিকান। অতএব সবকিছুই আমাদের বটম হচ্ছে বিদেশি, বিশ্বায়নের কারণে হচ্ছে। বাংলাদেশকে তথাকথিত ডিজিটাল বাংলাদেশ বলে আমাদেরকে বোকা বানানো হয়েছে। যদি তাই না হতো, আজকে সাকিব সাহেব একটি অনলাইন নিউজ পোর্টাল করেন, তাকে সরকারি প্রণোদনা দেওয়া হতো, তাকে হতো। সেখানে সহযোগিতা তো করা হচ্ছেই না, বরঞ্চ সাকিব সাহেবের মতো অসংখ্য অনলাইন উদ্যোক্তা রয়েছে যাদেরকে সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল, তার কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল, তার কাজের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তার কন্যার এই যে সরকার পরিচালিত হচ্ছে সেখানে যারা দুর্নীতিবাজ, তাদের জন্য আমাদের ঘৃণা, তাদের জন্য আমাদের সর্বোচ্চ ঘৃণা। কারণ আমরা মনে করি তাদের কারণেই আমাদের যতটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটুকু নস্যাৎ হয়ে যাচ্ছে। সাকিব সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি শান্তা ফারজানার কাছে, তার কাছ থেকে কিছুক্ষণ কথা শুনবো এবং সেই বিষয়, তার কথার বিষয় থাকবে যে করোনা পরিস্থিতিতে তথ্য যোদ্ধাদের যে করণীয় সেটা তারা করছেন, কিন্তু সরকারের